এই ইকুইপমেন্ট কোনটার নাম কি, মডেল নাম্বার, ব্র্যান্ডের নাম, ক্যাপাসিটি, অপারেশন, এরপরে মেনটেন্যান্স কতদিন পর করে এটা কি করা লাগবে, তার সেটিং পয়েন্ট আর ট্রাবল শুটিং, এই কয়টা জিনিসের উপরে। বেসিকটা বলে রাখি, নতুন ব্লাস্ট ফিচার যেটা নেওয়া হয়েছে এটার ক্যাপাসিটি 7.2 টন, মানে 7,200 কেজি। ডিজাইন করা হয়েছিল যদি এটা শুধু মাংস রাখিয়ে দেওয়া হয় তাহলে 8 ঘন্টায় ঠান্ডা হবে, আর যদি কার্টুনের টপ কাভার ছাড়া, যেমন মিষ্টির কার্টুন যেরকম টপ কাভারটা খোলা থাকবে, মিষ্টি এরকম থাকবে, এইরকম ভাবে কার্টুনটা কনসিডার করা হয়েছে হোল্ড সহ। এটা হচ্ছে 16 ঘন্টায়। আর আপনাদের যেমন মানে কনভেনশনাল, মানে আপনারা এখন যেভাবে ইউজ করতেছেন র্যাপিং করে সম্পূর্ণটাই হোল্ড সহ, এটাতে মূলত আপনাদের একটা রিকোয়ারমেন্ট ছিল আপনারা 22 থেকে 24 ঘন্টা, আমরা এটার সাথে অ্যাগ্রি হই নাই যে এইভাবে সম্ভব। তো তারপরও ওই একটা কনসিডারেশন আছে, 3টা স্টেপে তার ফিজিং আপনাদের এখানে কনসিডার করে। একটা হচ্ছে 7.2 নেগেট, মানে খালি অবস্থায় 8 ঘন্টায়। একটা হচ্ছে টপ কাভার ওপেন, এটা হচ্ছে 16 ঘন্টায়। আর একটা হচ্ছে বক্স যে সিস্টেম, এটা আপনার 22 থেকে 26 ঘন্টা বা 28 ঘন্টা এরকম টাইম যাবে। এটার জন্য একটা কম্প্রেসর কনসিডার করা হয়েছে, ব্র্যান্ড হয়েছে স্যাপ্রো। কম্প্রেসর মোটর এটা হচ্ছে ওয়েগ, স্যাপ্রো ডেনমার্কের, ওয়েগ হয়েছে জার্মানি, ডেনমার্কেও তাদের ফ্যাক্টরি আছে। এরপরে হচ্ছে কন্ডেন্সার, কন্ডেন্সার হচ্ছে ইভাপোরেটিভ কন্ডেন্সার। কন্ডেন্সারের 3-4টা ধরন হয়, এয়ার কুল আপনাদের এখানে যেগুলো বাইরে আছে, তারপর হচ্ছে ওয়াটার কুল, মানে যেটার কন্ডেন্সারের ভিতরে পানি সার্কুলেটিং হবে। তারপর হচ্ছে কি আপনার ইভাপোরেটিভ, যেটা হচ্ছে বাতাস এবং পানি দুইটা দিয়ে ঠান্ডা হবে, যেটা হচ্ছে এটা। তারপর আরেকটা হচ্ছে অ্যাটমসফেরিক, যেটা হচ্ছে আপনাদের আগের একটা আছে। 4 ধরনের আমরা ইউজ করছি ইভাপোরেটিভ কন্ডেন্সার। এটা জায়গা কম লাগে, ইফিসিয়েন্সি বেশি, মানে অল্প জায়গায় বেশি পরিমাণ সে কুলিং করতে পারে। কন্ডেন্সারে 3টা ফ্যান আছে, একটা 3টা ফ্যান এয়ারের জন্য, আর একটা হচ্ছে ওয়াটার পাম্প। ফ্যানের এক একটা ক্যাপাসিটি হচ্ছে 3 কিলোওয়াট করে, আর ওয়াটার পাম্প যেটা 3.7 কিলোওয়াট ওয়াটার পাম্প যেটা। আর আপনার এট এ টাইম 2টা ফ্যান চলবে, যদি ব্লাড চালায়, কারণ এটার ক্যাপাসিটি 1000 কিলোওয়াট। সেক্ষেত্রে আমার এত প্রয়োজন নেই একটা কম্প্রেসরের জন্য, আমার ম্যাক্সিমাম 450 কিলোর দরকার ব্লাস্ট ফ্রিজারের জন্য, ম্যাক্সিমাম। এত দরকার নেই, দেখা যেতে 400, প্রায় 300-400 হইলে ব্লাস্ট ফ্রিজার ওঠে। এই জন্য আমাদের এই জায়গায় সিস্টেম করা হয়েছে 3টা ফ্যান এট এ টাইম চলবে না, 2টা চলবে ব্লাস্টের টাইমে, আর ওয়াটার পাম্প চলবে। যখন প্রয়োজন হবে নাম্বার 3 চালু হবে। ওই যে একটা প্রেশার কাট আউট আছে, ওই প্রেশার কাট আউটের উপরে ডিপেন্ড করে ওটা চালু হবে, মানে ওটা অটোমেটিক কিছু কম প্রেসার হাই হয়ে যাবে। হ্যাঁ, আপনার ব্রেকার অন থাকা লাগবে। ঠিক আছে, তো এটা চেক করা হয়েছে, প্রয়োজনে আরেকবার চেক করবো আমরা। আবার সেটিং চেঞ্জ করা লাগে, আমি সেট করে রাখছি মেবি 14 কেজিতে বা 13.5 সেট করে রাখছি, তখন এটা স্টার্ট নেবে। কালকে স্টার্ট হয়েছিল হ্যাঁ, এত আগে কত ছিল একটা আর প্রেসার থাকে আপনার তোমার ওই 11 11 থেকে ওই 12 যায় এখন শীতের দিন তো 11। আচ্ছা, এরপর ইভাপোরেটিভ কন্ডেন্সারের নিচে একটা ভেসেল আছে, হাই প্রেসার ভেসেল আপনাদের অলরেডি আছে। এটার সাইজ, এটা ম্যানুফ্যাকচারার হইছে এসএফটি, স্পিড ফ্রিজ টেকনোলজি, এটা সিঙ্গাপুরের কোম্পানি, তাদের ফ্যাক্টরি যে মালয়েশিয়াতে। এটার ক্যাপাসিটি হইছে, এটা ডায়ামিটার হইছে 1200 mm ডায়ামিটার, আর লেন্থ হইছে 4500 লেন্থ। তো এটার অপারেটিং হইছে কি আপনার 15% লিকুইড থাকলে সে অপারেট করতে পারবে। টোটাল ভ্যাসেলের 15% যদি লিকুইড থাকে তাহলে সিস্টেম অপারেট করবে। আপনার হাই প্রেসার ভ্যাসেলের পরবর্তীতে আসছে ইন্টারকুলার, কম্প্রেসরের ইন্টারকুলার। ইন্টারকুলার অলরেডি আপনাদের আছে, যেটা সেম কাজটাই ওইখানে, সেম কাজটাই করতেছে ওই ইন্টারকুলার। ইন্টারকুলারের পরে চলে যাচ্ছে হাই প্রেসার, লো প্রেসার ভ্যাসেলে। লো প্রেসার ভ্যাসেল এটা হচ্ছে এসএফটি ব্র্যান্ডের, এটা সিঙ্গাপুরের কোম্পানি, মালয়েশিয়ার ফ্যাক্টরি। এটা ডায়ামিটার 1200 mm আর এর 3600, একটু কম বেশি হতে পারে, 3350 বা 3450 এরকম হইতে পারে। আপনার লো প্রেসার ভ্যাসেল, লো প্রেসার ভ্যাসেলের আপনার লিকুইডের যে লেভেল থাকবে, লিকুইড লেভেল কন্ট্রোল করবে 25%। যে 3টা ফ্লোর সুইচ আছে এখানে, নিচেরটা হচ্ছে অ্যামোনিয়া পাম্প অন অফ করার জন্য,
মাঝখানের যে ফ্লোর সুইচ এটা হচ্ছে সলোনয়েড ভালভ, যে লিকুইডটা ঢুকতেছে এটা অন অফ করার জন্য। আর উপরটা হচ্ছে হাই লেভেল, যদি লিকুইড বেড়ে যায় তখন কম্প্রেসর যাতে বন্ধ হয়ে যায়, এই জন্য ফ্লোর সুইচ ইউজ করা হয়েছে। পাম্প ভেসেল সিস্টেম, পাম্প ভেসেল সিস্টেম এটা হচ্ছে আপনার যে রেফ্রিজারেশন সিস্টেমটা আছে অ্যামোনিয়া সিস্টেম, এটার সাথে দুইটা জিনিস অ্যাড হয়েছে, একটা হচ্ছে পাম্প আর একটা হচ্ছে ভেসেল। পাম্প ভেসেল সিস্টেম এটাকে বলে, বা এটার আরেকটা ইঞ্জিনিয়ারিং নাম হচ্ছে লিকুইড ওভারফিট সিস্টেম। লিকুইড তার মানে হচ্ছে তরল, ওভারফিট মানে অতিরিক্ত পাঠানো, অতিরিক্ত পাঠানো। আপনার ইভাপোরেটরে গ্যাস যাওয়ার কথা এই ব্লাস্ট ফ্রিজারের জন্য 100 লিটার 1 মিনিটে, আর এটা পাঠাচ্ছে 300 লিটার 1 মিনিটে। কেন পাঠাচ্ছে? অতিরিক্ত করে রাখলে দ্রুত সে কুলিং হবে, লিকুইডের অপর্যাপ্ততা থাকবে না। কোনো সময় ইভাপোরেট হয়েছে অল্প একটু 5 মিনিটের জন্য যে লিকুইড কম পাইছি এটা থাকবে না, কন্টিনিউয়াস লিকুইড সার্কুলেটিং করতে থাকবে পাম্পের মাধ্যমে। এই জন্যই একটা ফ্যাসিলিটি। পাম্পের ফ্যাসিলিটি সুবিধা হচ্ছে আপনার একবার টেম্পারেচার নামায় আসতে দেখা যায় যে সাপোজ এটা কোল্ড স্টোরেজে আপনার ইফিসিয়েন্সিটা আরো বেশি বেটার। একবার ভেসেলের টেম্পারেচার নামছে, কম্প্রেসর অফ হয়ে গেল অটোমেটিক ভেসেলের প্রেশারের কারণে। দেখা যায় যে আপনি 10-15 মিনিট বা 20 মিনিট 25 মিনিট এমনিতেই চলবে কম্প্রেসর ছাড়া। ভেসেলের এই একটা সুবিধা আছে পাম্প ভেসেল সিস্টেম। এই ভেসেল সিস্টেমটা আবিষ্কার হয়েছে 1970 থেকে 1977 সাল পর্যন্ত, এই টাইমে। এর আগে আপনাদের যে গ্র্যাভিটি সিস্টেমটা আছে না এখন, যেটা হচ্ছে গিয়ে সালট্রাম সিস্টেম বলে, এটাকে ইঞ্জিনিয়ারিং ভাষায় গ্র্যাভিটি সিস্টেম বলে। তার ওয়েটের কারণে নিচের দিকে চলে যায়, এটা গ্র্যাভিটি সিস্টেম আপনার সেই 1920 সাল থেকে চালু হয়েছে। ওটা এখন পর্যন্ত চলতেছে, বাট 2000-এর পরের থেকে বাংলাদেশে খুব কম ইউজ হচ্ছে গ্র্যাভিটি সিস্টেমটা। পাম্প ভেসেল সিস্টেমে সবাই চলে গেছে। এটাতে কারেন্টের ইফিসিয়েন্সি খুব ভালো হয়, কারণ কম্প্রেসরে চলা লাগে না সবসময়, আর হচ্ছে লিকুইড ব্যাক করে না, লিকুইড ব্যাকের ভয়টা কম পাম্প ভেসেল সিস্টেম। সবচেয়ে বড় ইয়ে হচ্ছে এই দুইটা মানে অ্যাডভান্টেজ। পাওয়ার ইফিসিয়েন্সি হয়, কারেন্টের বিল কম আসে তুলনামূলক গ্র্যাভিটি সিস্টেম বা ডাইরেক্ট এক্সপানশন সিস্টেম। আরেকটা হচ্ছে লিকুইড ব্যাক করে না, কম্প্রেসর থাকার সম্ভাবনা খুব কম থাকে, রিস্ক ফ্রি। তো পাম্প ভেসেল, এরপরে গেল অ্যামোনিয়া পাম্প। অ্যামোনিয়া পাম্প দুইটা, একটা স্ট্যান্ড বাই একটা রান। সাপোজ একটা পাম্প আপনি চালালেন 1 মাস, আরেকটা পাম্প পরে 1 মাস চালালেন, বা একটা 1 সপ্তাহ পরেরটা আরেক সপ্তাহ, বা একটা 1 দিন পরেরটা আরেক দিন। এভাবে হইলো পাম্পের লংজিবিলিটি বাড়ে। আর হচ্ছে কি আপনার পাম্পের মোটর ক্যাপাসিটি 3 কিলোওয়াট। এই পাম্পটা মানে আপনার কনসিডার করা হয়েছে আপনার ব্লাস্ট ফ্রিজার 3 নতুন যেটা, ব্লাস্ট ফ্রিজার 2, ব্লাস্ট ফ্রিজার 1 তিনটা যাতে চালানো যায়। পাম্পের এই জন্য ক্যাপাসিটিটা একটু বেশি। এখানে 1.5 কিলোওয়াটের পাম্প দিলেও চলবে, বাট আবার কিনা লাগবে আপনাদের কয়েকদিন পরে, এই জন্য একসাথে কিনা হচ্ছে। এই যে ভেসেলের ক্যাপাসিটিও বেশি। ভেসেলের ক্যাপাসিটি দিয়ে আপনার ফ্রিজার 1-2, ব্লাস্ট ফ্রিজার 1-2 এবং ব্লাস্ট ফ্রিজার 3 সবগুলো একসাথে চালানো যাবে পাইপের কানেকশন করলে। ক্যাপাসিটি এটা 450 কিলোওয়াট আছে বা 400 কিলোওয়াট, 400 কিলোওয়াট আছে। আমার এই ব্লাস্টের আছে 300 কিলোওয়াট। এই ব্লাস্টের 350 আমি মানে ভুল করছি, এটা 350 কিলোওয়াট। এই ব্লাস্টের ক্যাপাসিটি 120 কিলোওয়াট। আপনার ওই দুইটা ব্লাস্টের ক্যাপাসিটি 80 কিলোওয়াট, হইলো কত 200। দুইটা ফ্রিজারের ক্যাপাসিটি আপনার 50 কিলোওয়াট। তো টোটালে আপনার লাগতেছে কিন্তু 250 কিলোওয়াট। তারপরে বাফারিং আছে, নতুনভাবে ডিজাইন করতেছে স্যার আপনাদের মডিফিকেশন করে, এটার সাথে সাথে চিলার কটা চালানো যায়। 4টা চিলার আছে না, এই চিলারটাও যাতে এই সিস্টেমে আনা যায় এটার জন্য নতুন করে ডিজাইন করতেছে। এরপরে যাচ্ছে আপনার ইভাপোরেটর। রুমের ভিতরে যে ইভাপোরেটরটা হচ্ছে কুয়েট হার্ড নেদারল্যান্ডের। এটার ক্যাপাসিটি হচ্ছে -46 এ 120 কিলোওয়াট। ইভাপোরেটর যেটা, এটার একটা 3টা ফ্যান, একটা ফ্যান আপনার 1450 আরপিএম করে, এবং একটা ফ্যানের মোটরের ক্যাপাসিটি 7.5 কিলোওয়াট। যেটা আপনাদের আগের ব্লাস্ট ফ্রিজারের একটা ফ্যানের ক্যাপাসিটি 7.5 মেবি 10 কিলোওয়াট, 7.5, এটা 3 ডাবল। এই ইভাপোরেটরের ক্যাপাসিটি আছে, বাট সমস্যাটা হচ্ছে আমরা হিট ট্রান্সফার, আমরা যে প্রবলেমগুলো ফেস করছি এগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আমরা কি প্রবলেম ফেস করছি, কিভাবে সমাধান করতে পারি, এখন কি কন্ডিশনে আছে। তো এই হচ্ছে বেসিক।
আর কোনো ইকুইপমেন্ট সম্পর্কে ধারণা আরেকটা জিনিস বাদ দিয়েছে, অয়েল ড্রামের নিচে একটা ভেসেল আছে ছোট্ট, এটা হচ্ছে অয়েল ড্রাম। আপনাদের দেখা যায় অয়েল চলে যায় কোথায়? ইভাপোরেটরে নাকি? আচ্ছা, আমরা যখন ইভাপোরেটরের পাইপ কাটছি কিছুদিন আগে মডিফিকেশন করছিলাম, আমরা কিন্তু এক ফোঁটা অয়েলও পাইনি। যদি কোনো কারণে অয়েল চলে যায়, আসলে যাবে রিসিভারের যে সাইড গ্লাস আছে না, সাইড গ্লাসে কিন্তু দেখতে পারবেন যেখানে অয়েল আসছে কিনা। ওই জায়গায় ড্রেন লাইন আছে, কিউডিপি ভালভ আছে, আপনি অয়েল ওখান থেকে পাস করতে পারেন স্লোলি। এটা এক্সপিরিয়েন্সের ইয়ে আছে, যারা জানেন না তারা না। যেমন ইউসুফ ভাই ধরতে পারবে, আমি হয়তো ধরতে পারবো, খাইরুল হয়তো পারবে না, সাপোজ অন্য কেউ পারবে না, মানিক ভাই হয়তো পারবে। যারা কাজ করতে করতে সিচুয়েশন বুঝে ওই জায়গা থেকে আমরা ড্রেনেজ করতে পারবো। ওই জায়গা থেকে যদি কোনো কারণে চলে আসে, তাহলে একটা ভ্যাসেলের তলায় জমবে। তলার আগেই একটা পয়েন্ট আছে অয়েল ড্রাম। অয়েল ড্রামে গিয়ে তেলটা জ্বলবে, কারণ অয়েল ড্রামের লেভেলটা হচ্ছে নিচে, তেল হচ্ছে ঘনত্ব বেশি, তেল নিচে চলে যাবে। এটাই সিস্টেম। তখন একটা সাডেন টাইম পরে আপনি যখন দেখবেন আইস আসে না, তার মানে বাড়ি গিয়া টোকা দিয়ে দেখবেন যে এখানে আইস আসে না কেন, আপনি তখন দুইটা ভালভ আছে, ভালভ বন্ধ করে অয়েল ড্রেন করে ফেলতে পারবেন। ইভাপোরেটরে আর গিয়ে বারবার পার্টস করা লাগবে না, এটা চিন্তা থাকবে না আপনার যে আমার ইভাপোরেটরে হয়তো তেল গেছে, টেম্পারেচার নামতেছে না। এই একটা জিনিস আপনারা এখান থেকে পাবেন। আর ইকুইপমেন্ট সম্পর্কে, আর যেটা হচ্ছে ভালভস এন্ড কন্ট্রোলস আছে, ভালভগুলো ম্যাক্সিমাম ড্যানফোর্সের ইউজ করা হয়েছে। ড্যানফোর্স ডেনমার্কের কোম্পানি, আপনাদের এখানে অনেক ভালভ আছে। এই ভালভগুলো ড্যানফোর্স এখন বর্তমানে আমাদের এশিয়া বলতে সারা ওয়ার্ল্ডের জন্য চায়নাতে বানায়। ভালভ এন্ড কন্ট্রোল কিছু কিছু স্পেসিফিক ভালভ আছে, যেমন ইভাপোরেটরের উপরে একটা বড় ভালভ আছে, স্টোভ ভালভ বড় একটা ভালভ আছে, সলোনয়েড কয়েল দুইটা। এটা হচ্ছে লাইকে সলোনয়েড ভালভ। সলোনয়েড ভালভ যেমন নরমাল না, সাকশন পাইপটা অনেক মোটা, এই জন্য এটা ভালভ বড়। এটার নাম হচ্ছে আইসিএলএক্স। এটা সম্পূর্ণটা চায়নাতে হয় না, এটা ডেনমার্কে হয়। ঠিক আছে, কিছু কিছু জিনিস আছে ওরা চায়নাতে বানায় না, ওরা ডেনমার্কে বানায়। তো এখানে ভালভস এন্ড কন্ট্রোল এগুলো ইউজ করা হয়েছে, ফ্লোর সুইচের এগুলো সেন্সর, তারপরে কন্ট্রোলার, প্রেশার কাট আউট, এগুলো ড্যানফোর্সের ইউজ করা হয়েছে। এই হচ্ছে বেসিক। আর হচ্ছে কন্ট্রোল প্যানেল যেটা, এটা হচ্ছে কি আপনার এসএফটি, এটা মালয়েশিয়াতে তৈরি করা হয়েছে। এখানে ম্যাগনেটিক কন্ট্যাক্টর, ওভারলোড, তারপরে হচ্ছে টাইমার, সিলেক্টর সুইচ, কন্ট্রোলার, এক এক জায়গার এক একটা দেশের ক্যাপাসিটি সম্পর্কে বলে দিব আমি যখন এটা সামনে যাবো। ইকুইপমেন্ট সম্পর্কে আর কোনো কোশ্চেন আছে আপনাদের? আচ্ছা, আমাদের যে ব্যাসটা, আমাদের যে ফার্নিচার থেকে যে লিকুইডটা এই লিকুইডটা সরাসরি কোন স্কেলে যায়? এটা লিকুইডটা ঢোকার পরে ওই জায়গা থেকে একটা সাকশন পাইপ আছে। সাকশন পাম্পের সিস্টেমে নর্মালি 66% লিকুইড থাকে সাকশনে, এবং 33% হচ্ছে পেপার আসে। তো আমার লিকুইডটা কি করে ওই লিকুইডের সাথে মিক্সার হয়। মিক্সার হইলে হয় কি, এই লিকুইডের টেম্পারেচারটা বেশি, ওই লিকুইডের টেম্পারেচারটা কম, প্লাস মাইনাস হয়ে সাকশনে গ্যাসের পরিমাণ বাড়ে। এই জন্য করা হচ্ছে এটা উপরে। আপনি দেখবেন ওইখানে ভ্যাসেলের কাছে ভ্যাসেলের যে সাকশনটা আছে নামছে, এইখানে আমরা কানেকশন করছি, এই জায়গায় এসে বাড়ি খেয়ে নিচে দিকে পড়ে যাচ্ছে ভ্যাসেলের। এই যে লিকুইডটা আমাদের ঢুকতেছে, এটা ঢুকতেছে সম্ভবত 10-12 হ্যাঁ, আর ওখান থেকে আমার আসতেছে না 10-12 কেজিতে না, ওই জায়গায় একটা রেগুলেটিং ভালভ আছে, রেগুলেটিং ভালভে প্রেশার ডাউন করে দিচ্ছি। আপনার এখান থেকে প্রেশার মেবি ধরেন 2 কেজি বা 1 কেজিতে ঢুকতেছে, ওইটা সম্পূর্ণ ওপেন করলে প্রায় 12টা রেগুলেটিং ভালভ যেটা, আর আমরা এখন করে রাখছি 2টা ওপেন। তার মানে কি, হয়তো 1 থেকে 2 কেজিতে ঢুকতেছে ভ্যাসেলে, তখন অ্যাভারেজ হয়। আমার এটা কি হয়, হালকা একটু প্রেশার বাড়ে, এটাকে প্রেশার বাড়লে কম্প্রেসর নষ্ট হয় না, কম্প্রেসর এভাবে চলতে থাকে। তো আমরা প্রত্যেকটা ইকুইপমেন্টের কাছে কাছে গিয়া আমি বাকিটা দেখাই দিচ্ছি। দেখানোর পরে আপনাদের মানে কোশ্চেন তো থাকবেই অনেক কিছু, আমি যতটুকু পারি এখানে রিকভার করবো, না হইলে পরবর্তীতে আবার আপনাদের আপনারা যে আপনাদের অনেক কোশ্চেন জানিয়ে বা জানার